এটাই সবসময় আল্লাহর কাছে বলি যেন ওর কিছু হওয়ার আগে আমার কিছু হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে যায়, আবার আমরা দুজনে একসাথে ভিডিও করতে পারি। সবাই 7 দিন কাজ করতে পারে না, পরবর্তী দিনগুলোতে আল্লাহ ভালো কিছু দিবে, সুস্থতা আল্লাহ তাআলা একটু 10টা দিন হয়েছে যে আপনাদের ভাইয়া হচ্ছে হসপিটালে ছিল। আর এই 10টা দিনের মধ্যে আমার লাইফে এত কিছু ঘটছে যেটা আমার পুরো লাইফেও আর ঘটে নাই। তো 3 দিন ছিল ও নর্মাল কেবিনে, তো সেখানে তো আমি ছিলাম। আর বাকি যে 6-7 দিন ছিল সেইটা ছিল আইসিইউতে। একটা মানুষ যখন আইসিইউতে 6-7 দিন থাকে তখন তার ফ্যামিলির বাকি সদস্যদের কি অবস্থা থাকতে পারে। তো আমি তো আমাদের মাত্র বিয়েই হয়েছে 1-1.5 বছর, ভাইয়ার আমার রিলেশনশিপ তো ছিল প্রায় 10 বছর হয়েছে। এই 10 বছরের মধ্যে যত কিছুই হয়েছে না কেন, ওর মধ্যে কিন্তু ও সবসময় থাকতো। আমার খারাপ সময়, আমার সবচেয়ে যখন আমার খুব বেশি কষ্ট হইতো তখনও কিন্তু ওর সাথে আমার সব কথা শেয়ার করা হইতো। কিন্তু এই আমার পুরো লাইফের মধ্যে এত বড় একটা কষ্টের মানে 10টা দিন গেছে যে লাইফটাতে আমার এত খারাপ লাগতেছিল, এত কষ্ট লাগতেছিল, যেটা আমি ওর সাথে কখনোই শেয়ার করতে পারি নাই। কারণ ও ভিতরে ছিল, তো আইসিইউর ভিতরে তো আর সবসময় যাইতে দিত না। তো সকাল 10টা থেকে 11টার মধ্যে যাইতে দিত, আবার বিকাল 5টা থেকে 7টা। তো এর মধ্যে যে অনেকেই থাকতো যে সবাই দেখতে যাইতো ভিতরে, আর আমিও তো এর মধ্যে কখন 6টা কখন হচ্ছে 10টা বাজবে আর বিকেল হচ্ছে 5টা বাজবে এটার জন্য বসে থাকতাম। তো এত অবস্থা খারাপ ছিল। আর আপনাদের ভাইয়ের তো মেনলি ডেঙ্গু হয়েছিল প্রথম সকালে যেদিন ডেঙ্গু হয়। তো নর্মালি সাধারণত আগে উঠে গেছিল সেদিনকার। তো উঠে যাওয়ার পর বলতেছে যে সকালে আমার খুবই খারাপ লাগতেছিল, দেখো আমার শরীরটা খুব গরম হয়ে আছে। ভাইয়ের তো মেনলি ডেঙ্গু হয়েছিল প্রথম সকালে যেদিন ডেঙ্গু হয়। তো নর্মালি সাধারণত আগে উঠে গেছিল সেদিনকার। তো উঠে যাওয়ার পর বলতেছে যে সকালে আমার খুবই খারাপ লাগতেছিল, দেখো আমার শরীরটা খুব গরম হয়ে আছে, শীত লাগতেছে। তো নর্মালি ভাবছি যে এটা সাধারণ কোনো জ্বর হয়েছে। তো ওইটা ভাবার পর আমি নর্মালি ওর মাথায় পানি দিয়ে দিলাম, তারপরে নর্মাল যে ওষুধ নাপা থাকে ওইটাও খাওয়াইছি। তো বারবার এরকম করার পরে দেখি তার জ্বরটা আরও বেশি বাড়তেছে। আর এর মধ্যে তো আমার ঘরে রান্না বাড়াও ছিল, তো সেগুলো আমি তার জন্য করছিলাম যে রান্না বাড়া না করলে তো আপনাদের ভাইয়াকে আবার খাওয়ান দিতে পারবো না। আর রান্না বাড়া এর দিক দিয়ে করে আপনাদের ভাইয়াকে আবার বারবার দেখতে আসতেছিলাম যে তার অবস্থা কেমন। তো হঠাৎ করে আপনাদের ভাইয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, অনেক অতিরিক্ত বেশি বমি করে। আর সে সহ্যই করতে পারতেছিল না এক প্রকারের কষ্ট। তো হুট করে আমরা আমাদের বাসার আশেপাশে একটা হসপিটাল ছিল নারী ও শিশু, তো ওইখানে নিয়ে যাই। তো ওইখানে একবার নিয়ে যাওয়ার পর ওইখানে টেস্ট করানো হয়, নর্মালি যে সিবিসি ডেঙ্গু টেস্টগুলো, আদার্স টেস্টগুলো করানো হয়। তো ওইখান থেকে আমরা চলে আসি আবার বাসায়। তো রাতে আর টেস্টের রিপোর্ট নিয়ে আসা হয় না, ওইখান থেকে নেওয়া আসা হয় না দেখলাম আপনাদের ভাইয়ার রাত 12টা বাজে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। তো আমি, আপনাদের ভাইয়া, আমার ভাবি, আমার ছোটো ভাই, আমরা হচ্ছে এই 3জন মিলে আবার নারী ও শিশুতে চলে যাই। তো ওইখানে যাওয়ার পরে সিবিসি টেস্টে দেখি ডেঙ্গু পজিটিভ। তো ওইটা দেখার পরে তো আমার অবস্থা কেমন ছিল যে আমি ওইখানেই দাঁড়াইছিলাম যে আপনাদের ভাইয়াকে যে বলবো যে তার ডেঙ্গু হয়েছে, ওইটাও আমি বলার সাহস পাইতেছিলাম না। তো তখন প্লেটের পরিমাণ ছিল যে নর্মালি যে ডেঙ্গুর যে প্লেটলেটটা যে কমে যায় ওইটা ছিল তার 1,35,000। তো তখনও ভালোই ছিল। তো ওই রাতের মধ্যে আমরা তখনই একটা ওভারবুক করে চলে যাই হচ্ছে শহীদ মনসুর আলী হসপিটালে। তো ওইখান থেকে যাওয়ার পর হয়ে যায় এই তো জ্বরের স্টার্টিং, এত খারাপ লাগা। তো ওইখানে নর্মালি ভর্তি হওয়ার পরে 2 দিন তো আমরা নর্মাল ওয়ার্ডেই ছিলাম। তো ওয়ার্ডে থাকার পর ওয়ার্ডে আসলে অতটা বেশি ভালো কোনো কিছুই হয় নাই, জ্বর বাড়তে থাকে, অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো যখন অতিরিক্ত অবস্থা খারাপ হয়ে যাইতেছিল, তো আমি আসলে ওকে এইভাবে কখনোই দেখি নাই যে ও এরকম ভাবে অসুস্থ। মানে সবসময় নর্মালি আমি অসুস্থ থাকি, সবসময় ও আমার টেক কেয়ার করে, ওষুধ খাওয়ায়।
তো এই সময়টায় যখন আইসা দেখি যে ও এত এরকম অসুস্থ হয়ে যাইতেছে, নর্মালি কন্ট্রোলের বাহিরে ওর শরীর চলে যেতেছে। তো হঠাৎ করে 2 দিন পর ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুম থেকে যখন ও আসবে তখন ও হঠাৎ করে মানে সেন্সলেস হয়ে যেয়ে হাত পা খিঁচুনি দেয়। তো ওই জিনিসটা আমি দেখার পর একদমই সহ্য করতে পারি নাই। তো অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। তো নর্মালি আরও যে নার্স ছিল ওনাদেরকে আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে ওনাকে যদি আরও ভালো ট্রিটমেন্ট দেওয়ানো যায় তাহলে আপনারা দেন, বা আইসিইউতে যদি অ্যাডমিট করতে হয় তাহলেও আমি করব, সমস্যা নেই, যত টাকা লাগুক। তো প্রথমত ওনারা কোনো কথাই শুনতেছিল না। তারপরে কিন্তু ওনারা লাস্ট যখন দেখি যে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তখন ওনারা সবাই, কয়েকটা আপু নার্স ছিল আর ডক্টর ছিল, ওনারা মানে আইসিইউতে শিফট করে দেয়, মানে এইচডিইউ, আইসিইউ, সিসিইউ। তো প্রথম অবস্থায় ওনাকে এইচডিইউতে নেয়, তারপর ওইখানে নেওয়ার পরে ট্রিটমেন্ট শুরু হয়। তো পরের দিনই শুরু হয়ে যায় আপনাদের ভাইয়ের প্ল্যাটলেটের পরিমাণ আরও কমে যায়। হুট করে তার 14,000 প্ল্যাটলেট পরিমাণ চলে আসে, আর তখন তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। ইভেন তার পুরো শরীরে পানি চলে আসছিল, লিভারে, তারপর ফুসফুসে, মানে সব জায়গাতে পুরো পানি চলে আসছিল, পুরো শরীর অনেক বেশি ফুলে গেছিল। আর এগুলা দেখে তো আমরা এক প্রকারের পুরো ঘাবড়াই গেছিলাম। তো আপনাদের ভাইয়া ওটার ভিতরে আইসিইউর ভিতরে ছিল। তো থাকার পর এদিক দিয়ে প্লেটলেটের যে রক্তের যে প্লেটলেটটা লাগবে ওটার জন্য যে কত হয়রানি করতে হয়েছে। ওই হসপিটালে মাত্র কিট ছিল একটা, তো ওইখানে যাই হোক কোনো মতন ভাবে ওটা দেওয়া গেছে। আর একটা কিটের দামই ছিল 24,000 টাকা। তো আমি বলছি যে যত টাকা লাগুক আগে আপনাদের ভাইয়া সুস্থ হোক, এটাই আমি প্রথমত চাইছি। তো আসলে এর মধ্যে অনেক ঘটনা আছে। যখন হাজবেন্ড অসুস্থ থাকে না তখন সবাই আসলে ঘিরে ধরে একটা মেয়েকে, যতটুকু দেখতে পারছি। হয়তো আজকে আপনাদের ভাইয়া আগে থেকে অনেকটা সুস্থ আছে, যদিও অসুস্থ অবস্থায় যখন একটু বেশি অসুস্থ ছিল আমি কিন্তু সবার আসল রূপ দেখে ফেলছি। যাই হোক, ওই কথা আর না বলি। সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আর আমার বাসার সবাই ছিল আমার পাশে, আর অনেক মানুষ যারা ওই টাইমে আমাকে আরো বেশি ভাঙা ফেলতে চাইছিল, আর কিছু মানুষ তো আমার পাশে এমনভাবে দাঁড়াইছিল যে ওদের কথা আমি সারা জীবনও ভুলবো না। আর তারপরে দিন হচ্ছে আপনার ভাইয়ের আরেকটা প্লেটলেট দিতে হয়, ওইটা সারা রাত 9টা বাজে দিতে হয়েছিল। একটা গ্রুপ ছিল মানে স্টুডেন্ট যারা কলেজে পড়তো, ওরা আবার ওই রক্তটা ডোনেট করছিল। তো কোথাও কোনো জায়গাতে ওই কিটটা পাইতেছিলাম না। লাস্ট হচ্ছে উত্তরা ব্লাড ব্যাংক ছিল, তো ওইখানে যে রক্ত পাই। তো একটা ভাইয়া ছিল খুবই ভালো, যে যারা আমার এই পুরা আপনাদের ভাইয়ের যে প্ল্যাটলেট পরিমাণ কমে গেছিল ওইটার জন্য ওরা অনেক বেশি হেল্প করছে। তারপরে এই তো হেল্প করার পর ওকে দেওয়া হলো, আস্তে আস্তে ওর মানে প্লেটলেট পরিমাণটা বাড়তে থাকলো। আর ডক্টর এদিক দিয়ে অনেক বেশি আমাদের ভয় দেয়, মানে ওনারা একটু আশঙ্কায় ছিল যে ওর আসলে লিভারটা কি একবার ড্যামেজ হয়ে যায় কিনা। তো এই কথাগুলো শোনার পর আমি একদমই ভেঙে পড়তেছিলাম, তবে অনেক মনে আশা রাখছি যে যাক আলহামদুলিল্লাহ সুস্থ হবে। আর এরকমটা আমি ওই একটা পর্যায়ে আমি পুরোপুরি ভেঙে পড়ছিলাম যে আসলে মানে ওর কিছু হওয়ার আগে যেন আল্লাহ তাআলা আমার মৃত্যু দিয়ে দেয়। তো এটাই আমি বারবার বলতেছিলাম। তো আল্লাহ তাআলা আপনাদের ভাইয়াকে এত কঠিন একটা খারাপ অবস্থা থেকে ফিরে আনছে, এটাই হচ্ছে লাখ লাখ শুকরিয়া। আর আমি এইটাই সবসময় আল্লাহর কাছে বলি যেন ওর কিছু হওয়ার আগে আমার কিছু হয়ে যায়, আমি এগুলো কখনো নিতে পারবো না। আর এই কয়টা দিন এইরকম অসুস্থতার কারণে কিন্তু আমরা আসলে রেগুলার ভিডিওতে দিতেই পারিনি আর আসতেও পারি নাই। দেখি আপনাদের ভাইয়া এখনো অনেকটা দুর্বল আছে, তো সবাই দোয়া করবেন যে সুস্থ হয়ে যায়, আবার আমরা দুজনে একসাথে ভিডিও করতে পারি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আপনাদের ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন।